اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত কোরআন পড়ি শুরু থেকে এই কোরআন তেলাওয়াত শেখার একেবারে শুরু থেকে শুরু করা আমাদের এই কোর্সের আয়োজনে যারা অংশগ্রহণ করতে পেরেছি তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে আরবি 29 বর্ণমালা। এখন পর্যন্ত আমরা যা শিখেছি সেটা ছিল আরবি 29 বর্ণমালার ক্যাপিটাল লেটার, অর্থাৎ প্রত্যেকটা বর্ণমালাকে আমরা 1 বাই 1 বা 1 to 1 করে আমরা শিখেছি। এখন এই প্রত্যেকটা বর্ণমালা আমাদের কোরআনে কিভাবে আসবে? আমরা জানি যে একটি বাক্য কয়েকটি শব্দের সমন্বয়ে গঠিত হয়। যেমন সূরাতুত তিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াত-তিন একটি শব্দ, অর্থাৎ আত-তিন একটি শব্দ, ওয়াজ-জাইতুন এবং এটি আরেকটি শব্দ। তো এখানে দুটি শব্দের সমন্বয়ে একটি আয়াত বা একটি বাক্য গঠিত হয়েছে। তো এই দুটি শব্দের মাঝে অনেকগুলো বর্ণ এর মাঝে যুক্ত হয়ে একটি শব্দ গঠন হয়েছে। এখন প্রত্যেকটা বর্ণমালার আমরা প্রত্যেকটা ভাষাতেই দেখেছি যে প্রত্যেকটা বর্ণমালার ক্যাপিটাল লেটারের পাশাপাশি তার স্মল লেটার, তার কি আছে? স্মল লেটার আছে। তো সেই স্মল লেটারটা কখন ব্যবহৃত হয়? যখন আমরা শব্দ লিখি, যখন আমরা শুধুমাত্র বর্ণমালাকে লিখবো তখন আমরা ক্যাপিটাল লেটারে লিখি। কিন্তু যখন আমরা কোনো শব্দ লিখি যে ভাষাতেই হোক, তখন আমরা কিন্তু তার অর্থাৎ সেই শব্দে ব্যবহৃত প্রত্যেকটা বর্ণমালাকে আমরা তার স্মল লেটারে কনভার্ট করে আমরা লিখি। তেমনি ভাবে আরবি ভাষাতেও স্মল লেটারের ব্যবহার রয়েছে। আজকে আমরা আরবি 29 বর্ণমালার যে স্মল লেটারের যে ভার্সন আছে, আমরা সেই ভার্সন সম্পর্কে আমরা আজকে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। পাশাপাশি এই প্রত্যেকটা বিষয়ের সাথে আমি পূর্বের আলোচনার মতো এই প্রত্যেকটা বিষয়ের সাথেও আমি অনুশীলনকে যুক্ত করে দিব, বা যেন আপনারা বাসায় সেই অনুশীলনটা দেখে আপনারা যেন চেষ্টা করতে পারেন। এবং যখন আমরা এই দুটি বিষয় সম্পর্কে একেবারে স্পষ্ট এবং পূর্ণ ধারণা পেয়ে যাব বা বুঝে যাব, তখন আমাদের কোরআনের শব্দ বা কোরআনে প্রত্যেকটা শব্দে প্রত্যেকটা বর্ণমালাকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। ক্যাপিটাল লেটারও আমরা আইডেন্টিফাই করতে পারবো, স্মল লেটারও আমরা আইডেন্টিফাই করতে পারবো ইনশাআল্লাহ। অতএব আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ক্লাসটিতে খুবই মনোযোগের সাথে ক্লাসটিতে সংযুক্ত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা আজকের এই আলোচনাটায় প্রথমে আমরা আলোচনা শুরু করব বা হারফ থেকে। ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করব। প্রতিটি ভাষায় আমরা ক্যাপিটাল লেটার, তার পরবর্তীতে হচ্ছে স্মল লেটার। অর্থাৎ প্রতিটি ভাষায়
ক্যাপিটাল লেটারের পাশাপাশি তার একটি স্মল লেটার ভার্সন রয়েছে, যেটিতে আমরা শব্দ লিখে থাকি। কয়েকটি বর্ণের সমষ্টিতে একটি শব্দ গঠিত হয় এবং কয়েকটি শব্দের সমন্বয়ে একটি বাক্য গঠিত হয়। তাহলে আমরা ভূমিকায় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এখন আমরা কি বলে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। একটা বিষয় আমরা খেয়াল করি যে প্রথমত হচ্ছে আমাদের প্রথম হারফ হচ্ছে বা। বা এই বর্ণমালাটির ক্যাপিটাল লেটার বা ক্যাপিটাল ভার্সন হচ্ছে এটা। আচ্ছা, আমি এটার সাথে পেন্সিলটা নিয়ে আসি। বা এর ক্যাপিটাল ভার্সনটা হচ্ছে এটা, যেটা আমরা এর আগে একটু আগে বা গত 2-3টি ক্লাসে আমরা আলোচনা করেছি। এখন বা যখন শব্দের শুরুতে, অর্থাৎ শব্দটি যখন বা দিয়ে শুরু হবে, এই যে, ঠিক আছে, এই শব্দটি বা দিয়ে শুরু হয়েছে, তো শব্দটি যখন বা দিয়ে শুরু হবে তখন প্যাটার্নটা এভাবে শুরু হবে, ঠিক আছে। এবং শব্দের মাঝে যখন বা থাকবে তখন বায়ের প্যাটার্নটা এভাবে থাকবে। কিভাবে? এই যেভাবে। এখানে আমি গ্রিন কালার দিয়ে কোড করেছি। তো এই কোডটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কি বলে হারফটি শব্দের মাঝে আছে নাকি শব্দের শুরুতে আছে নাকি শব্দের শেষে আছে। আচ্ছা, সর্বশেষ হচ্ছে শব্দের শেষে, অর্থাৎ বা হারফটি যুক্ত হয়ে যদি শব্দের শেষে থাকে তাহলে এভাবে থাকবে, ঠিক আছে। তো এখানে আমরা কম বেশ সহজভাবে বোঝানোর জন্য কিছু এখানে ট্যাকটিক্স ব্যবহার করেছি। আশা করি এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা নেই। আচ্ছা, তার পরবর্তী হচ্ছে তা। আমরা বা এবং তা এর ক্ষেত্রে তার যে ক্যাপিটাল লেটারের যে ভার্সনটা আছে বা তার যে ক্যাপিটাল যে স্ট্রাকচার যেটা আছে, তো সেটার ক্ষেত্রে আমরা জানি যে একেবারে কমন বিষয় যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে বায়ের কমন বিষয়। আনকমন বিষয়টা হচ্ছে দুই আহ দুই ফোঁটা বা দুইটা নোক্তা, ঠিক আছে। এছাড়া কমন বিষয়টা হচ্ছে এই যে এটা। সো এখন কথা হচ্ছে যে বায়ের ক্ষেত্রে বা যেরকম শব্দের শুরুতে যেভাবে থাকবে, শব্দের মাঝে যেভাবে থাকবে, শব্দের শেষে যেভাবে থাকবে, তা ঠিক একই প্রক্রিয়াতেই তার শুরুটা হবে, মধ্যখানেও সেভাবে হবে এবং শেষেও সেভাবে হবে। পার্থক্য শুধু থাকবে বায়ের ক্ষেত্রে আমরা এই যে প্যাটার্নটি আছে এর নিচে আমরা ফোঁটা দেখেছি একটা, আর যেহেতু তায়ের উপরে 2 ফোঁটা থাকবে বা থাকে, সেই জন্য এই একই প্যাটার্নের উপরে শুধুমাত্র উপরে 2 ফোঁটা যোগ হবে, ঠিক আছে। ঠিক সেম টু সেম আমরা যদি এখানে আর একটু খেয়াল করে দেখি যে বা যখন তা যখন শব্দের মাঝে থাকবে ঠিক একই পদ্ধতিতে থাকবে। এখানে আমরা কালারও যদি খেয়াল করি, এখানে এখানে আরেকটি শব্দ নিয়ে এসেছি বাতাদা বোঝানোর জন্য, এবং আমরা কিন্তু বা এর পরবর্তীতে তা, অর্থাৎ বা শব্দ শুরুতে আসলে নিচে ফোঁটা হবে একই পদ্ধতিতে, তা একই পদ্ধতিতে থাকবে কিন্তু উপরে ফোঁটা হবে, ঠিক আছে। এবং তা যখন শব্দের শেষে থাকবে তখন এইভাবে থাকবে, যেমন এই যে, ঠিক আছে। আচ্ছা, ঠিক পক্ষান্তরে আমরা হচ্ছে সা এর ক্ষেত্রেও আমরা একই পদ্ধতি দেখতে পাচ্ছি, বা তা সা। তাহলে সাকে আমরা তায়ের সাথে তুলনা করব, তাহলে বুঝতে সহজ হবে। তায়ের ক্ষেত্রে আমরা উপরে 2 ফোঁটা দিয়েছিলাম, সায়ের ক্ষেত্রে আমরা আরেকটি ফোঁটা বৃদ্ধি করব, অর্থাৎ 2 ফোঁটার উপরে মাঝামাঝি, তাহলেই কিন্তু আমাদের সা প্রস্তুত হয়ে গিয়েছে। এবার সা যখন শব্দের শুরুতে থাকবে তখন এভাবে থাকবে, এবং এটা আমি মার্ক করে দিয়েছি, ওকে। এবং শব্দের মাঝে যখন থাকবে তখন এই কালারটা আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালার। এখানেও আমরা উদাহরণে এই গ্রিন কালার ব্যবহার করেছি এবং আন্ডারলাইনেও আমরা গ্রিন কালার ব্যবহার করেছি। এবং সর্বশেষ হচ্ছে সা যখন শব্দের শেষে থাকবে, অর্থাৎ শব্দের শেষে বলতে শব্দটা যখন সা দিয়ে শেষ হয়ে যাবে, কারণ সা এর পরে যদি আরেকটি হার্ফ থাকে তাহলে তো সা তখন শব্দের মাঝে চলে আসে,
ঠিক সেম টু সেম। তা যদি শব্দের শেষে যখন শব্দের শেষে তা এর পর যদি আরেকটি হার্ফ তার সাথে যুক্ত হয় বা যোগ হয়, তাহলে কিন্তু তা আর কি থাকে না, শব্দের শেষে থাকে না, তখন শব্দের মাঝে চলে আসে। ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা নতুন আরো 3টি হার্ফের সাথে পরিচিত হব বা যুক্ত হব। তারা হচ্ছেন কে কে? জিম, জিম হার্ফ শব্দের মাঝখানে, জিম শব্দের শেষে। অর্থাৎ শব্দের শেষে বলতে জিম দিয়ে শব্দটি শেষ হয়েছে। ঠিক আছে? ঠিক আছে, জিম দিয়ে শব্দটি শুরু হলে তখন জিমের প্যাটার্নটা থাকবে এভাবে। জিম যখন শব্দের মাঝে থাকবে তখন প্যাটার্নটা থাকবে এবার এইভাবে। অর্থাৎ হ্যাঁ, তারপর জিম দিয়ে যখন শব্দটা শেষ হবে তখন শব্দের প্যাটার্নটা এরকম থাকবে। ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে আমরা হা এবং কি হ। তো হা হার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু একই প্যাটার্ন, জাস্ট শুধুমাত্র হচ্ছে নিচে ফোঁটা নেই। কারণ জিমের ক্ষেত্রে আমরা ফোঁটা দিয়েছি নিচে একই প্যাটার্নে। হা এর ক্ষেত্রে যেহেতু কোনো প্রকারে কোনো ফোঁটা নেই, তার মানে হা যখন স্মল লেটারেও আসবে তখন হা কোনো প্রকারের ফোঁটা বা কোনো প্রকারের কোনো নুক্তা বহন করবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি হা শব্দের শুরুতে, হা শব্দের মাঝে, হা শব্দের শেষে। অর্থাৎ শব্দটি যখন হা দিয়ে শেষ হবে তখন হা কে এভাবে যুক্ত করে এভাবে লিখতে হবে। কেমন? এবং একই পদ্ধতি হচ্ছে খ এর ক্ষেত্রে। আশা করি খ কে আমরা আবার নতুন করে এটাকে বোঝানোর কিছু নেই। খ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নুক্তা খ এর উপরে থাকে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে খ দিয়ে যখন শব্দটা শুরু হবে, অর্থাৎ খ যখন শব্দের শুরুর বর্ণ হবে তখন এই প্যাটার্নটাই থাকবে, সেম মাঝখানে থাকবে এবং একইভাবে শেষে থাকবে। পার্থক্য শুধু হচ্ছে উপরের ফোঁটাটা। তাহলে আহ এই খ, জিম, হা, খ এই 3টি হারফের মধ্যে কমন বিষয়টা হচ্ছে এইটা। এটা হচ্ছে তার কমন বিষয়। আর যখন এই হারফটিকে স্মল লেটারে লেখা হবে তখন হচ্ছে এটা। এটা হচ্ছে কমন বিষয়। এর নিচে যদি দেই তাহলে হয়ে যাবে জিম, উপরে একটা নোক্তা দিয়ে দিলে হয়ে যাবে খ। আর যদি কোনো নোক্তাই না রাখি তাহলে হয়ে যাবে সেটা হা। এই হচ্ছে জিম, হা, খ এর এই সকল বর্ণমালার যেই কি বলে শব্দে তাদের অবস্থান বা স্মল লেটারের কি বলে স্ট্রাকচার গুলো কি হবে সেটা আমরা জানলাম। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের স্বাভাবিক যেই বর্ণমালার যেই স্ট্রাকচার, সরি, বর্ণমালার যেই কি বলে এটা সাজানো একটা শ্রেণী বিন্যাস যেটা আমরা দেখেছিলাম। জিম, হা, খ, তারপর কি দেখেছিলাম? দাল, দাল, তারপর র, ঝা। তাহলে এখন আমরা দাল দালে প্রবেশ করব। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখি, দাল শব্দের শুরুতে যখন আসবে তখন এভাবে থাকবে। ঠিক আছে? কিন্তু দাল শব্দের মাঝে আসবে না, অর্থাৎ দাল যুক্ত হবে না। অর্থাৎ আমি এখানে আর একটু বোঝানোর চেষ্টা করি। যেমন আমরা জিম এই এর সাথে আমি যদি ওয়াও যোগ করি, অথবা আমরা এখন পর্যন্ত যেগুলো আলোচনা করেছি এরকম একটা কিছু, যেমন হচ্ছে হা, এটা হচ্ছে হা। হা এর সাথে আমরা বা কে যুক্ত করব, যেমন বা। তার মানে এই হা যখন বা এর সাথে যুক্ত হচ্ছে তখন কিন্তু হা এর কি হচ্ছে না, তার স্ট্রাকচারটা পরিবর্তিত হচ্ছে না। কিন্তু ডাল শব্দের মাঝে কেন যুক্ত হবে না? এর মূল কারণ হচ্ছে তার স্ট্রাকচারটা মানে পরিবর্তন হয়ে যাবে। কিভাবে? খেয়াল করি, এই হচ্ছে দাল। এখন এই দালের সাথে যদি আমি ওয়াও কে এইভাবে লিখি তাহলে দাল এর কোনো কোনো
অস্তিত্ব আছে, মানে সেটা কি বোঝা যায়? বোঝা যায় না। অথবা দালের সাথে যদি আমি বা কে লিখি, এই দাল লিখলাম, এবার দালের সাথে আমি বা লিখব, তাহলে ডাল এবং বায়ের মধ্যে বা বোঝা যাচ্ছে, কিন্তু বায়ের আগে কোন হারফ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। অর্থাৎ হারফের স্ট্রাকচার বা অস্তিত্বটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, সেটা আর বোঝার কোনো উপায় থাকে না। তো এই জন্য ডাল শব্দের মাঝে যুক্ত হতে পারে না। বুঝতে পেরেছি? শব্দের মাঝে সে আসতে পারবে, কিন্তু শব্দের অন্য বর্ণের সাথে সে যোগ হতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটা গেল একটা। এবার আসবো ডাল যখন শব্দের শেষে থাকবে, অর্থাৎ শব্দটা যখন ডাল দিয়ে শেষ হবে। যেমন উদাহরণস্বরূপ বা। এবার বায়ের সাথে যদি আমি ডালকে যোগ করি, কিভাবে যোগ করব? এই যে, বা এর সাথে আমি ডাল যোগ করি। খেয়াল করে দেখি, বা যুক্ত হয় ডালের সাথে, এবং ডালের সাথে যুক্ত হয়েছে ঠিক, ডাল যুক্ত হয়ে আসবে, কিন্তু তার পরবর্তীতে, অর্থাৎ এই জায়গা থেকে, এই জায়গা থেকে আর অন্য কোন হারফের সাথে সে কি হতে পারবে না, কানেক্ট হতে পারবে না। ঠিক আছে? হলে আর সেটা ডালের মূল অস্তিত্বটা সেটা আর থাকবে না। আচ্ছা, এইটুকু বিষয়কে আমরা বুঝতে পেরেছি। যারা বুঝতে পেরেছি তারা হ্যান্ড রাইজ করবেন, যারা বুঝতে পারেনি তারাও আবার তারাও হ্যান্ড রাইজ করবে। তাহলে আপনাদের বোঝার ব্যাপারটা আপনারা সহজে বুঝতে পেরেছেন কিনা? জি, আচ্ছা, অনেকেই হ্যান্ড রাইজ করেছেন। জি, যারা হ্যান্ড রাইজ করেছেন তারা পড়াটা বুঝতে পেরেছেন। এই আলোচনাটা বুঝতে পেরেছেন, ডালের এই বিষয়টা। জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এবার আসবো দাল। ডালের ক্ষেত্রে আমরা যে বিষয়টা পড়েছি ঠিক একই প্যাটার্ন ডালের ক্ষেত্রে। ঠিক আছে? তারা শব্দের মাঝে আসে না, মানে শব্দের মাঝে সে যুক্ত হতে পারে না। ঠিক আছে? শব্দের মাঝে আসবে, কিন্তু সে তার অন্য হারফের সাথে সে কি হতে পারবে না, অ্যাটাচ হতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, একই ব্যাপার র এবং ঝা, একই ব্যাপার। র, র শব্দের শুরুতে যখন থাকবে তখন এইভাবে, অর্থাৎ র কারোর সাথে যুক্ত হতে পারবে না, এবং র শব্দের মাঝেই আসবে, কিন্তু র, এই যে দেখি, র এর সাথে যদি আমি এই, এবার র, এবার এই র এর সাথে যদি আমি বা কে যুক্ত করি, তাহলে কি কোনোভাবে কি বোঝার উপায় আছে যে র এর সাথে বা যোগ হয়েছে? বোঝার কিন্তু কোনো উপায় নেই। আবার খেয়াল করি, র এর সাথে আমি বা যোগ করলাম, এটা হচ্ছে সহজে বোঝা যাচ্ছে যে র বা এর সাথে এসেছে এবং রটা যুক্ত হয় না। ঠিক সেম, বা এর পর আমি র নিয়ে আসবো, বা র, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে বা এর পর র। কিন্তু এই র এর সাথে আমি ধরেন একটা হারফ যোগ করলাম, ধরেন আমি ফা যুক্ত করলাম। এখন বলেন তো এখানে র কোনটা? বোঝা যাচ্ছে না। এই কারণেই দাল, দাল, র, ঝা, এই চারটা হারফ এই কারণে যুক্ত হতে পারবে না। ঠিক আছে? তাদের অস্তিত্বটা নষ্ট হয়ে যায়। আরো কিছু হারফ আছে, আমরা পর্যায়ক্রমে সেগুলো জানবো ইনশাআল্লাহ। এবার আসবো সিন। আচ্ছা,
দুঃখিত। এবার আসবো সিন। আমরা খেয়াল করি সিন হারফের ক্ষেত্রে ক্যাপিটাল লেটারে যদি খেয়াল করি এইটা হচ্ছে সিনের একটা কমন সাবজেক্ট, আর এইটা হচ্ছে এটাও সিনের একটা কমন সাবজেক্ট, মানে এই দাঁতের পরে। তবে তবে এই যে দাঁত, এটা হচ্ছে সিনের মূল পরিচয়টা বহন করে, সিন হারফের। সো মানে আকৃতিগত দিক থেকে এইটা তার মূল পরিচয় বহন করে। খেয়াল করে দেখি, সিন শব্দের শুরুতে যখন আসবে, সিন যখন শব্দের মাঝে থাকবে এবং সিন যখন শব্দের শেষে থাকবে। এখন একটা বিষয় খেয়াল করে দেখি যে সিন কিন্তু যুক্ত হতে পারে। হ্যাঁ, সকল সকল পজিশনে সিনকে পাওয়া যাবে। ঠিক আছে, হ্যাঁ, শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। ওকে, ঠিক পক্ষান্তরে আমরা শিনকে যদি খেয়াল করি, শিন ঠিক একই প্যাটার্ন বহন করে, শুধুমাত্র উপরে 3টা ফোঁটা বা নোক্তা বহন করে। এবং শিন সিনের মতোই শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে যুক্ত হতে পারে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি শিন যখন শব্দের শুরুতে আসবে তখন শুধুমাত্র 3 দাঁত বিশিষ্ট এবং 3টা ফোঁটা নিয়ে সে শুরু করবে। আর এই 3টি দাঁত বা এই 3 দাঁত এবং 3 নোক্তা বিশিষ্ট এই স্ট্রাকচারটাই শব্দের মাঝে এভাবেই থাকবে। যেমন মুশরিকিনা, শাকারা, ঠিক আছে, হ্যাঁ, তারপর কি লাব্বাইশ, কেমন। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি শিন দিয়ে যখন শব্দটি শেষ হবে তখন শব্দটি তখন শিন এভাবে থাকবে। ওকে, তো সিন শিন এই সংক্রান্ত কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে? যাক, আলহামদুলিল্লাহ। এবার আমরা তার পরবর্তী আরো 2টি হারফ সাদ এবং হচ্ছে দাদ খেয়াল করে দেখি। সাদ সাদ শব্দের শুরুতে যখন আসলে এভাবে আসবে, শব্দের মাঝে, শব্দের শেষে, অর্থাৎ সাদ হারফ দিয়ে শব্দটি শেষ হবে যখন, তখন আমরা এই প্যাটার্নে দেখব। সো এখানে আমরা দেখি সাদ হারফটা যখন শব্দের শুরুতে এবং মাঝে থাকবে তখন তার এই যে বেলুন যেটা আছে এই যে শুরুতে, এই বেলুনটা শব্দের শুরুতে থাকবে। অর্থাৎ শব্দটা যদি সদ দিয়ে শুরু হয় তখন এভাবে শুরু হবে। ঠিক সেম টু সেম এই বেলুনটাই আবার শব্দের মাঝখানে থাকবে। এই বেলুনটা নয়, বরং পুরো হারফটাই কানেক্টেড হয়ে সর্বশেষে শব্দের শেষে বসবে। ঠিক আছে, এখানে আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন সবারা, ফাসালা এবং সর্বশেষ ইয়াখতাসু। ঠিক আছে, আচ্ছা, এবার আসবো তার পরবর্তী হারফ দাদ। দাদ হারফটি ঠিক একই প্যাটার্ন, সদের মতোই প্যাটার্ন বহন করে। এই যে সেম প্যাটার্নই বহন করবে, শুধুমাত্র উপরেরটা নোক্তা বহন করে দাদ। ঠিক আছে, আচ্ছা, দাদ শব্দের মাঝে এবং শব্দটি যখন দাদ দিয়ে শেষ হবে তখন এভাবে। এখানে আমরা কিছু শব্দ নিয়ে এসেছি, যেমন দরাবা, ফাদালা, বা'দা, কেমন। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে আমাদের আইন, সরি দুঃখিত, ত এবং তার পরবর্তী হারফ য। তো এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে ত শব্দের শুরুতে, মাঝে, শেষে তিনও প্যাটার্নে বা তিনও অবস্থানেই শব্দটি বর্ণটি যুক্ত হতে পারে। ঠিক আছে, এবং প ক্যাপিটাল লেটারে যেভাবে আমরা লিখতাম বা যেভাবে আমরা লিখি ঠিক এই প্যাটার্নটাই থাকবে সব অবস্থাতে, অর্থাৎ শব্দের শুরুতেও, শব্দের মাঝেও, শব্দের শেষেও। খেয়াল করি, যেমন ব্যাস ততন, কি ব্যাস
তুন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর কোনো পরিবর্তন আসেনি, ঠিক আছে। বা একে আরো সহজেও আমরা বলতে পারি, যেমন উদাহরণস্বরূপ সদকে যদি আমরা খেয়াল করি, সদের ক্ষেত্রে এই যে বেলুনটাই হচ্ছে শব্দের মাঝে এবং শুরুতে এইভাবে থাকে। তো ঠিক সেম সদের এই বেলুনটার উপরেই এইখানে একটা আলিফ যোগ করে দিলেই হয়ে গেল ত, ঠিক আছে। তো আমরা এইভাবেও চিন্তা করতে পারি সহজ হিসেবে। আচ্ছা, ত এর পর হচ্ছে আমাদের ভ। তো ভ, ত এবং ভ এর মধ্যে কোনো বিশেষ ধরনের কোনো পার্থক্য নেই। যেটা ত এর মধ্যে সেটাও ভ এর মধ্যেও। কি সেটা? ভ দিয়ে শব্দটি শুরু হয়েছে, ভ কে শব্দের মাঝে পাওয়া গিয়েছে, ভ কে শব্দের শেষে অর্থাৎ ভ দিয়ে শব্দটি শেষ হয়েছে। যেমন যালামা, ইয়াযলিমুনা, তারপর কি গালায, ঠিক আছে। এগুলো হচ্ছে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য এই সকল শব্দগুলোকে নিয়ে আসা হয়েছে তার প্যাটার্ন বা তার অবস্থানের উপর ভিত্তি করে, ঠিক আছে। আচ্ছা, আইন, গইন। আইন, গইন। আইন, আইন, আইন হারফটি যখন আমরা লিখি এইভাবে লিখি, তো আইন হারফটি দিয়ে যখন শব্দ শুরু হবে তখন শুধুমাত্র তার এই মাথাটা থাকবে, এই নিচের অংশ যেটা আছে পেট, এটা কি হয়ে যাবে? মুছে যাবে। কেমন? এটা আর থাকবে না। তাহলে কিভাবে থাকবে? তার মাথাটা এই যে আইনুন। তারপর আইন যখন শব্দের মাঝে থাকবে তখন এইভাবে থাকবে মুআরাবুন আও মুআরাব। তারপর কি আইন দিয়ে যখন শব্দটি শেষ হবে তখন মাআ, এইভাবে থাকবে, ঠিক আছে। আইনের পর তার পরবর্তী হারফ হচ্ছে গইন। তো আইনের ক্ষেত্রে আইনের এই তিনটা পজিশন যদি কেউ মুখস্থ করে ফেলতে পারে বা এটাকে যদি আত্মস্থ করতে পারে তাহলে গইনের ক্ষেত্রে একেবারে সহজ। শুধুমাত্র উপরে একটি নোক্তা অতিরিক্ত যোগ করে দিলেই হয়ে গেল হচ্ছে গইন। যেমন গালাবা, মাগরিবে, বালাগ, এখানে আমরা দেখতে পাচ্ছি। ফা, ফায়ের ক্ষেত্রে আমরা কি পড়েছি? ফায়ের ক্ষেত্রে আমরা এইভাবে পড়েছি, এটা হচ্ছে ফায়ের স্ট্রাকচার, তাই না? এখন এখান থেকে আমরা এইটুকু অংশকে আমরা ফেলে দিব, তাহলে থাকবে হচ্ছে এইটুকু অংশ। এটাই হচ্ছে শব্দের মাঝে, শব্দের শুরুতে, শব্দের শেষে থাকবে। তো শেষে স্বাভাবিক ক্ষেত্রে হচ্ছে যুক্ত হয়েই কিন্তু পূর্ণ অক্ষরটাই থাকে, আর শব্দের শুরুতে এবং মাঝে হারফের যে মাথাটা আছে সেটা থাকে, পরবর্তী অংশটা থাকে না। তাহলে যেমন হচ্ছে শব্দের শুরুতে যখন আসবে ফা, ফাতাহা, ফা শব্দের মাঝে যখন আসবে তখন হচ্ছে এভাবে গাফারা, আর ফা যখন শব্দের শেষে আসবে তখন পরিপূর্ণ বর্ণটি লেখা হবে এভাবে সাইফুন, তরবারি। ওকে, আচ্ছা। ফায়ের ক্ষেত্রে আমরা যে প্যাটার্নটা পেয়েছি, কফের ক্ষেত্রেও ঠিক একই প্যাটার্ন থাকবে। যেমন শুধুমাত্র উপরে দুটি ফোঁটা, অর্থাৎ ফায়ের ক্ষেত্রে আমরা দেখেছি এই উপরে এক ফোঁটা, আর কফের ক্ষেত্রে আরেকটি ফোঁটা বাড়িয়ে দিলেই হয়ে যাবে কফ, ঠিক। অতএব ফায়ের ক্ষেত্রে আমরা যে প্যাটার্নটা দেখেছি শব্দের শুরুতে, মাঝে এবং শেষে কিভাবে আসবে, এবং কফের ক্ষেত্রেও ঠিক একইভাবেই আমরা দেখতে পাচ্ছি। যেমন কবেলা, খলাকনা, খলাক, ঠিক আছে। তাহলে এখানে আমরা সুন্দরভাবে এর বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে ক্যাফ। ক্যাফ শব্দের শুরুতে, ক্যাফের ক্ষেত্রে এখন আমরা একটু ডিফারেন্স আলোচনা, একটু সবাই মনোযোগী হই। ক্যাফ, ক্যাফ যখন শব্দের শুরুতে থাকবে তখন আমরা কাফকে লিখেছি কিন্তু এইভাবে, তাই না? এটা হচ্ছে কাফকে লিখেছি। এখন কথা হচ্ছে যে কাফকে যখন আমরা
স্মল লেটারে লিখবো তখন কাফ শব্দের শুরুতে, মাঝে এবং শেষে কিভাবে থাকবে। শব্দের শেষে এই প্যাটার্নটা থাকবে, যেটা তার হচ্ছে ক্যাপিটাল লেটারের যে প্যাটার্নটা সেটাই থাকবে, শুধুমাত্র অর্থাৎ যুক্ত হয়ে বা যুক্ত হয়ে হোক বা না হোক, যুক্ত হোক বা না হোক, শেষে এইরকম প্যাটার্ন থাকবে। ঠিক আছে, শব্দের শেষে। তাহলে কি বলে, প্রশ্ন সবার থাকবে হচ্ছে শব্দের শুরুতে এবং মাঝে কিভাবে হবে। শব্দের শুরুতে আমরা দেখছি এই ঠিক এভাবে হবে। ঠিক আছে, তো এটাকে আমরা দেখেও অনুশীলন করলে ইনশাল্লাহ, লিখে লিখে অনুশীলন করলে ইনশাল্লাহ আমাদের এই 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 সংক্রান্ত বিষয়টা আমাদের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমি অনুশীলন রেখেছি আপনাদের জন্য, আপনারা অনুশীলনগুলোকে একবার দেখলেই ইনশাল্লাহ সুন্দরভাবে করতে পারবেন। তাহলে এখানে আমরা দেখি, ক্যাফ যখন শব্দের শুরুতে আসবে তখন এই প্যাটার্নে থাকবে, ক্যাফ যখন শব্দের মাঝে আসবে তখন এই প্যাটার্নে থাকবে, এবং ক্যাফ যখন শব্দের শেষে আসবে তখন এই প্যাটার্নে থাকবে। অতএব আজকের ক্লাসের যে আলোচনাগুলো আমরা করেছি, এইটুকু আলোচনা আশা করি আমরা সুন্দরভাবে এবং সহজভাবে বোঝার চেষ্টা করেছি এবং সহজভাবে বুঝেছি। আজকের ক্লাসে আমরা বা থেকে ক্যাফ পর্যন্ত আমরা আলোচনা করেছি, এবং পাশাপাশি প্রত্যেকটা হারফের যেই পজিশন গুলো আছে স্মল লেটারে, সেই পজিশন গুলো আমরা সুন্দরভাবে জেনেছি এবং বোঝার চেষ্টা করেছি, সুন্দরভাবে বোঝানো কিছু স্লাইডের মাধ্যমে। অতএব আজকের ক্লাসে যে আলোচনাগুলো হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাগুলো সুন্দরভাবে মনে রাখার এবং সেগুলোকে সুন্দরভাবে কোরআনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুক। এবং আপনারা এই কোরআনে কিভাবে অ্যাপ্লাই করবেন এই সংক্রান্ত বিষয়গুলো আমার নোটের মধ্যে সেভাবে প্র্যাকটিস দেয়া আছে ইনশাল্লাহ। আজকের ক্লাসে যেটুকু আলোচনা হয়েছে তার পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়টি পরিপূর্ণতা লাভ করবে, এবং পরিপূর্ণতা লাভ করলে তখন তার সাথে আমরা অনুশীলন পদ্ধতিটা কিভাবে হবে এবং কিভাবে আপনারা বাসায় অনুশীলন করে আপনাদের নিজেদের লেভেলকে বা নিজেদের অবস্থানকে আরো বেশি উন্নীত বা আরো বেশি উপরের দিকে নিয়ে যেতে পারবেন, সেই বিষয়টাও ইনশাল্লাহ আপনারা সহজে তখন বুঝতেও পারবেন। পাশাপাশি এই অনুশীলনটা করে আমাদেরকে দেখাবেন, এতে আমরা বুঝতে পারবো যে আপনারা কতটুকু আপনাদের মধ্যে প্রোগ্রেস কাজ করছে বা উন্নতি সাধন করছে, সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। এবং সেই অনুপাতে যদি আপনারা যত বেশি অংশগ্রহণ করবেন এতে, তত বেশি আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের এই দার্স পদ্ধতিটা আপনাদের জন্য কার্যকরী ভূমিকা রাখছে। এবং যদি আপনাদের উপস্থিতি যত বেশি কম হবে হোমওয়ার্ক জমা দেওয়ার ব্যাপারে, আমরা তত বেশি মনে করব যে আমাদের এই কি বলে কোর্স প্যাটার্ন বা শিক্ষা পদ্ধতি হয়তো আপনাদের বোধগম্যের বাহিরে চলে যাচ্ছে, অর্থাৎ বুঝ শক্তির ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। তাহলে এটাকে আরো বেশি কিভাবে সহজ করা যায়, যেন আপনারা এটাকে আরো বেশি সহজে এটাকে গ্রহণ করতে পারেন। অতএব আজকের ক্লাসের আলোচনা আমরা এই পর্যন্তই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. هذا ما عندي، والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.